আসসালামু আলাইকুম। নির্বাচনকে সামনে রেখে পরীক্ষা শুরু। 12 ফেব্রুয়ারি হবে ফাইনাল। প্রধান উপদেষ্টা হাদির পরিবারকে 2 কোটি টাকা অনুদান দিচ্ছে সরকার, অর্থ উপদেষ্টা। এবং সবশেষে থাকছে সিলেটকে হারিয়ে বিপিএলের ফাইনালে রাজশাহী। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচনকে সামনে রেখে পরীক্ষা শুরু। 12 ফেব্রুয়ারি হবে ফাইনাল। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, 2026 সনের জাতীয় সংসদ নির্বাচন যেন ভবিষ্যতের জন্য একটি আদর্শ নির্বাচন হয়ে ওঠে, এটাই সরকারের লক্ষ্য। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে আমাদের ধাপে ধাপে পরীক্ষা শুরু হলো। আজ থেকে শুরু, 12 ফেব্রুয়ারি হবে ফাইনাল। এখন নির্বাচন কমিশনের নির্দেশই সবচেয়ে বড় নির্দেশ। ইসি নির্দেশনা মেনে সবাইকে একযোগে কাজ করতে হবে। বুধবার 21 জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্বের বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা করাই সরকারের দায়িত্ব। এটি জাতির জন্য বড় এক চ্যালেঞ্জ। আমাদের সর্বোচ্চ মনোযোগ দিয়ে এই দায়িত্ব শেষ করে একটি ঐতিহাসিক অর্জনে রূপ দিতে হবে। নির্বাচনের দিন কোথাও যেন কোনো ঘাটতি না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আইনশৃঙ্খলা প্রসঙ্গে তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমান্ডের মূল ভূমিকায় থাকবে। এবারে নির্বাচনে প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলায় বডি ক্যামেরা, সিসি ক্যামেরা ব্যবহার ও কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। বাহিনীগুলোর মধ্যে সমন্বয়ে কোনো ঘাটতি না রাখতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেন, এবারের নির্বাচন দেশীয় বিদেশি গণমাধ্যম ও পর্যবেক্ষকদের বিশেষ নজরে থাকবে। তারা বিষয়টিকে খুব সিরিয়াসলি নিয়েছেন। আমাদেরও সুপার সিরিয়াস থাকতে হবে। বর্তমান প্রস্তুতিতে একটি সুন্দর নির্বাচন সম্ভব। বৈঠকে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানান, নিবন্ধিত 59টি দলের মধ্যে 51টি দল নির্বাচনে অংশ নিচ্ছে। পর্যবেক্ষণের জন্য 26টি দেশের প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রায় 300 সদস্যের পর্যবেক্ষণ দল আসার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে 56 জন প্রতিনিধি দেশে অবস্থান করছেন। তিনি জানান, আজ মধ্যরাত থেকে 10 ফেব্রুয়ারি ভোর 7:30 পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। দলীয় প্রতীকের ব্যালট, গণভোটের ব্যালট ও পোস্টাল ব্যালট একসঙ্গে গণনা করতে হওয়ায় ফল প্রকাশে কিছুটা সময় লাগতে পারে। এই নিয়ে গুজব রোধে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সভায় বিদ্যুৎ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানান, নির্বাচনের দিন নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহায়ক ফাওয়েজ আহমেদ তৈয়েব বলেন, সব ভোট কেন্দ্রে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা সচল রাখতে কাজ চলছে। সেনাপ্রধান ওয়াকার উজ্জামান জানান, 2024 সালের গণ অভ্যুত্থানের সময় লুট করা অস্ত্র ও গোলাবারুদের উদ্ভিজ্জ অংশ উদ্ধার করা হয়েছে। নির্বাচনকালীন জনমনে স্বস্তি নিশ্চিত করতে বাহিনীগুলো সমন্বিত পদক্ষেপ নেবে। স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি জানান, আগামী 5 দিনের মধ্যে বডি ক্যামেরা মাঠ পর্যায়ে পৌঁছাবে। ভোটের 4 দিন আগে বাহিনী মোতায়েন শুরু হবে এবং ভোটের পর আরও 7 দিন দায়িত্ব পালন করবে। প্রধান উপদেষ্টা বলেন, বডি ক্যামেরা যথাযথভাবে কাজে লাগাতে পারলে বড় সাফল্য পাওয়া সম্ভব। প্রয়োজন অনুযায়ী নিয়মিত বৈঠক অব্যাহত থাকবে বলেও জানান তিনি। জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক যা ছিল আলোচনায়। বাংলাদেশ জামায়াতে ইসলামের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার 21 জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ATM মাসুম। সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। এতে কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি নির্বাচন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কমিটি ও সাব কমিটির কার্যক্রম পর্যালোচনা করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়। আগামী 22 জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া নির্বাচনী সফরসূচি নিয়েও আলোচনা করে তা চূড়ান্ত করা হয়। এছাড়া বৈঠকে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটিতে নতুন কয়েকজন সদস্য অন্তর্ভুক্ত করা হয়। নতুন সদস্যরা হলেন সাবেক সচিব ডক্টর খন্দকার ম কবিরুল ইসলাম, ডক্টর খলিলুর রহমান মাদানী, অলিউল্লাহ নোমান, শহীদুল ইসলাম, ডক্টর আনোয়ারুল আজিম, মিসেস নুরুন্নিসা সিদ্দিকা, মিসেস সাইদা রহমান, ডক্টর হাদিবা চৌধুরী সুইট ও আয়েশা সিদ্দিকা পারভিন। হাদির পরিবারকে 2 কোটি টাকা অনুদান দিচ্ছে সরকার, অর্থ উপদেষ্টা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির পরিবারকে মোট 2 কোটি টাকা অনুদান দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এর মধ্যে ঢাকায় একটি ফ্ল্যাট কেনার জন্য 1 কোটি টাকা এবং পরিবারের জীবনযাপন ব্যয়ের জন্য আরও 1 কোটি টাকা দেওয়া হবে। বুধবার 21 জানুয়ারি সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অর্থ উপদেষ্টা বলেন, অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে 1 কোটি টাকা ফ্ল্যাট কেনার জন্য দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আলাদাভাবে আরও 1 কোটি টাকা নগদ সহায়তা দেওয়া হচ্ছে, যা হাদির পরিবারের জীবিকা নির্বাহে ব্যবহৃত হবে। জানা গেছে, ঢাকার লালমাটিয়ায় সরকারি কর্মচারীদের জন্য নির্মিত দোয়েল টাওয়ার ভবনে 1215 বর্গফুটের
ইউনিটের একটি ফ্ল্যাট কেনার জন্য এই অনুদান দেওয়া হচ্ছে। সরকারি অনুদানের অর্থে কেনা ফ্ল্যাটটি ব্যবহার করবেন হাদির স্ত্রী ও সন্তানরা। এর আগে মঙ্গলবার অর্থ বিভাগ এ সংক্রান্ত নথিপত্র অনুমোদন করে। অর্থ বিভাগের সূত্রে জানায়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে পরিচয় যাচাই সাপেক্ষে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, 2025 সালের 12 ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দিন পল্টন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান বিন হাদি। পরে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলে 18 ডিসেম্বর তিনি সেখানে মারা যান। শেয়ার বাজারে টানা 3 কার্যদিবস পর সূচকের পতন। চলতি সপ্তাহে টানা 3 কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর গতকাল বুধবার দেশের শেয়ার বাজারে সূচকের পতনের লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইতে সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে, তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে গতকাল বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বাড়ার মধ্য দিয়েই লেনদেন শুরু হয়, তবে লেনদেন শুরুর প্রায় 2 ঘণ্টা পর বিভিন্ন কোম্পানির শেয়ার দর কমতে থাকে। দিন শেষে মোট লেনদেনকৃত কোম্পানির মধ্যে 136টির দর বেড়েছে, 192টির কমেছে এবং 61টির দর অপরিবর্তিত রয়েছে। এর ফলে ডিএসই এর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় 3 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5010 পয়েন্টে। একই সঙ্গে ডিএসই সরিয়া সূচক 3 পয়েন্ট কমে 1025 পয়েন্টে এবং বাছাই করা শীর্ষ 30 কোম্পানি নিয়ে গঠিত ডিএসই 30 সূচক 6 পয়েন্ট কমে 1964 পয়েন্টে নেমে আসে। সূচক কমবার পাশাপাশি ডিএসইতে লেনদেনও হ্রাস পেয়েছে। গতকাল এই বাজারে মোট লেনদেন হয়েছে 605 কোটি 60 লাখ টাকা, যা আগের কার্যদিবসে ছিল 669 কোটি 85 লাখ টাকা। ফার্মাসিউটিক্যালস ও এশিয়াটিক এ খাতে লেনদেন কমেছে প্রায় 64 কোটি 25 লাখ টাকা। ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে থাকা 10টি কোম্পানি হল ওরিয়ন ইনফিউশন, স্কয়ার ল্যাবরেটরিজ, প্রগতি ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, খান ব্রাদার্স পিপি ওভেনব্যাগ এবং সামিট অ্যালায়েন্স পোর্ট। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মোট 198টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে 86টির দর বেড়েছে, 91টির কমেছে এবং 21টির দর অপরিবর্তিত ছিল। এতে সিএসি সার্বিক সূচক সিএএসপিআই 6 পয়েন্ট কমেছে, তবে লেনদেন বেড়ে দাঁড়িয়েছে 13 কোটি 13 লাখ টাকায়, যেখানে আগের কার্যদিবসে লেনদেন ছিল 10 কোটি 76 লাখ টাকা। 15 বছর পর ভূমিকম্পে বিধ্বস্ত পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালু করতে যাচ্ছে জাপান। দীর্ঘ 15 বছর পর জাপান আবারও চালু করতে যাচ্ছে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কাশিওয়াজাকি কারিওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বিশ্বের অন্যতম বৃহৎ এই বিদ্যুৎ কেন্দ্রটি 2011 সালের ভয়াবহ ভূমিকম্প ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনার পর বন্ধ ছিল, খবর জানিয়েছে আল জাজিরা। বিদ্যুৎ কেন্দ্রটির পরিচালনাকারী টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি টেপকো জানিয়েছে, নিগাটা প্রদেশে অবস্থিত কেন্দ্রটির রিয়্যাক্টর বুধবার 21 জানুয়ারি সন্ধে 7টায় নিয়ন্ত্রণ রড সরিয়ে চালু করা হবে। তবে কেন্দ্রটি পুনরায় চালু সিদ্ধান্তকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও প্রতিবাদ দেখা দিয়েছে। মঙ্গলবার থেকেই বিদ্যুৎ কেন্দ্রের প্রবেশপথে বিক্ষোভ শুরু হয়। তীব্র শীতের মধ্যেও কয়েক ডজন মানুষ সেখানে অবস্থান নেন। 73 বছর বয়সী এক বিক্ষোভকারী বলেন, এই কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ তো টোকি হয়ে যাবে, অথচ ঝুঁকি নিতে হবে আমাদের। এটা কি ন্যায্য? সম্প্রতি করা এক জরিপে দেখা গেছে, স্থানীয় বাসিন্দাদের প্রায় 60%ই বিদ্যুৎ কেন্দ্রটি পুনরায় চালুর বিপক্ষে। নাগরিক সংগঠনগুলো এই সিদ্ধান্তের বিরোধিতা করছে। তারা প্রায় 40,000 স্বাক্ষর সংগ্রহ করে একটি পিটিশন জমা দিয়েছে, যেখানে বলা হয়েছে ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত এই কেন্দ্র পুনরায় চালু করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। 2011 সালের বিপর্যয়ের আগে জাপানের মোট বিদ্যুতের প্রায় 1/3 আসত পারমাণবিক শক্তি থেকে। ফুকুশিমা দুর্ঘটনার পর কঠোর নিরাপত্তা নীতির আওতায় পশ্চিম ও দক্ষিণ জাপানে ইতোমধ্যে 14টি রিয়্যাক্টর পুনরায় চালু করা হয়েছে। কাশিওয়াজাকি কারিওয়া কমপ্লেক্সে এখন 15 মিটার উঁচু সুনামি প্রতিরোধ দেয়াল, উন্নত জরুরি বিদ্যুৎ ব্যবস্থা এবং আধুনিক নিরাপত্তা অবকাঠামো স্থাপন করা হয়েছে, দাবি টেপকোর। তবে স্থানীয়দের আশঙ্কা, বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি পুরোপুরি এড়ানো সম্ভব নয়। টেপকো এবং প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, 2050 সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা অর্জন এবং জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে জাপান আবারও পারমাণবিক শক্তির দিকে এগোচ্ছে। সিলেটকে হারিয়ে বিপিএলের ফাইনালে রাজশাহী। বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্সে সিলেট টাইটান্সকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে রাজশাহী ওয়ারিয়ার্স। 166 রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 153 রানেই থামে সিলেট। বুধবার রাতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হারে আগে ব্যাট করতে নেমে রাজশাহী 20 ওভারে 9 উইকেটে তোলে 165 রান। দলের হয়ে সবচেয়ে দৃঢ় ইনিংস খেলেন কেন উইলিয়ামসন। তিনি 38 বল খেলে 2 ছক্কা ও 1 চালে অপরাজিত 45 রান করেন। জেমস নিশাম ছিলেন আক্রমণাত্মক। 26 বলে 4 ও 2 ছক্কায় করেন 44 রান।
ওপেনিংয়ে রাজশাহীর শুরু ছিল বেশ ঝড়ো। তনজিদ হাসান তামিম 15 বলে 4 ছক্কা ও 1-4 করেন 32 রান, আর সাহিবজাদা ফারহান 21 বলে 26 রান যোগ করেন। তবে মাঝের ওভারে নিয়মিত উইকেট পড়ায় বড় সংগ্রহ করা হয়নি। সিলেটের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন সালমান ইরশাদ। তিনি 23 রান খরচায় নেন 3 উইকেট। নাসু মোহাম্মেদ 20 রানে 2টি এবং মেহেদী হাসান মিরাজ 23 রানে 2টি উইকেট শিকার করেন। লক্ষ্য তারায় মেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে সিলেট। মাত্র 7 রানের মধ্যেই জাকির হাসান ও আরিফুল ইসলাম 0 রানে ফিরে যান। এগর পারভেজ ইমান ও স্যাম বিলিংসের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে দলটি। দুজন মিলে গড়েন 69 রানের গুরুত্বপূর্ণ জুটি। তবে রানআউটে ইমন ফিরে গেলে ছন্দ ভেঙে যায় দলের। এরপর মঈন আলী মাত্র 7 রান করে আউট হন। বিলিংসও 34 বলে 37 রান করে সাজঘরে ফেরেন। শেষ দিকে আফিফ হোসেন 12 বলে 21 রান করে কিছুটা আশা জাগালেও তার বিদায়ের সঙ্গে সঙ্গেই ম্যাচ কার্যত হাতছাড়া হয়ে যায় সিলেটের। শেষ পর্যন্ত 12 রানের জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে রাজশাহী ওয়ারিয়ার্স, আর সিলেট টাইটান্সের বিদায় ঘটে টুর্নামেন্ট থেকে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। প্রতি মুহূর্তের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।